আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের সলভ ক্লাস 2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমেই রয়েছে যে এমসিকিউ সলভ বায়োলজি। এমসিকিউ সলভ বায়োলজি নিয়ে যদি আলোচনা করি, প্রথম কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি ভৌতবিজ্ঞানের অন্তর্ভুক্ত। এখানে মরফোলজি হচ্ছে ভৌতবিজ্ঞানের অন্তর্ভুক্ত, বাকিগুলো আমাদের ভৌতবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়, তাহলে অ্যান্সার হবে মরফোলজি। পরবর্তী কোশ্চেন হচ্ছে জীবদেহে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়। আমরা জানি এন্ডোক্রাইনোলজিতে হরমোন নিয়ে আলোচনা করা হয়, বাকিগুলোতে হয় না, তাহলে অ্যান্সারটা হবে এন্ডোক্রাইনোলজি। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত। আমরা জানি ছত্রাক বা মাশরুমের যে দেহটা সেটা হচ্ছে আমাদের মাইসেলিয়াম দিয়ে গঠিত, বাকিগুলো আমাদের অ্যান্সার হবে না। পরবর্তী কোশ্চেন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। আমরা জানি ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে তৈরি, বাকিগুলো আমাদের হবে না অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রোটিস্টা রাজ্যের জীবদেহের ক্ষেত্রে প্রজনন পদ্ধতি হলো। প্রোটিস্টারা হচ্ছে কনজুগেশনের মাধ্যমে ওদের প্রজনন করতে পারে, আর একটা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে করতে পারে। ওরা মিয়োসিসের মাধ্যমে ওদের প্রজনন পদ্ধতি করতে পারে না, এই জন্য অ্যান্সারটা হবে 1 ও 2। পরবর্তী কোশ্চেন হচ্ছে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি। আমরা জানি যে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে এলিয়াম চিপা। তো এখানে তোমাদের বানানটা ঠিক করে নিতে হবে আর কি, যে LLIUM CEP, এটা হচ্ছে আমাদের সঠিক, তো বাকিগুলো অ্যান্সার হচ্ছে না। পরবর্তীতে রয়েছে যে এমসিকিউ সলভ হায়ার ম্যাথ। তো এমসিকিউ সলভ হায়ার ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কোশ্চেনটা বলছে যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা পিএ হলে নিচের কোনটি সঠিক। তো এখানে যে কোনো একটাকে আমি ঠিক ধরে বলে দিলাম, যেখানে খটা সঠিক, মানে সম্ভাবনার মানটা 0 সমান বা বড় এবং 1-এর থেকে ছোট বা সমান, বাকিগুলা তে অ্যান্সারের ভুল আছে আর কি। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত। তো আমরা জানি আমাদের মুদ্রাতে দুইটা পিঠ থাকে, একটা হচ্ছে হেড এবং টেল। তো আমাদের নমুনা বিন্দুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখন আমরা যে টাকার মুদ্রাই হোক, আমাদের যতবার নিক্ষেপ করবো তত পাওয়ার n হবে, তাহলে 2 পাওয়ার আমাদের 5, 5বার নিক্ষেপ করছি, অ্যান্সার হবে কত 32, তাহলে অ্যান্সার হচ্ছে 32। পরবর্তী কোশ্চেন হচ্ছে একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। তো ছক্কা নিক্ষেপে 1 থেকে 6-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, কয়টি? 3টি। তো অনুকূল ফলাফল 3টি, আর সমগ্র হচ্ছে কয়টি? 6টি, তাহলে 3/6 অ্যান্সার হবে 1/2 বা হাফ, তাহলে n/2 হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, তাহলে দুটি নিরপেক্ষ মুদ্রা, তাহলে আমাদের বলছে দুটি টেল পাওয়ার সম্ভাবনা কত। তাহলে আমাদের যে নমুনা ক্ষেত্র যদি আমরা আঁকি, প্রথমটা হচ্ছে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। এখন নমুনা ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি আমাদের নমুনা বিন্দু হচ্ছে 4টি, কয়টি? 4টি। এখন দুটি টেল পাওয়ার সম্ভাবনা, দুটি টেল পাওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 1টি, তাহলে সম্ভাবনা হবে 1/4। আশা করি অ্যান্সারটা বুঝছো হবে। পরবর্তী বলছে যে বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত। তাহলে বড় জোর একটি হেড পাওয়ার অনুকূল ফলাফল, মানে একটি হেড এবং এর সাথে দুইটি হেড থাকলে এটাও আমাদের বড় জোরের মধ্যে পড়বে, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 3টি আর সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 4টি, তাহলে কত হবে 3/4। অ্যান্সারটা হচ্ছে ছোট হবে 3/4। পরবর্তী কোশ্চেন হচ্ছে নোয়াখালী শহরে জুন মাসে 15 দিন বৃষ্টি হয়েছে, 5 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত। এখন আমাদের অনুকূল ফলাফল হচ্ছে কয়দিন, আমাদের 15 দিন, কয়দিন 15, এবং জুন মাস হচ্ছে আমাদের 30 দিনে, কয় দিনে 30 দিনে, তাহলে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 15, সমগ্র ফলাফল হচ্ছে 30, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1/2। পরবর্তী বলছে আমাদের সিকিউ সলভ। তো প্রথমে এসকিউ যে সলভগুলোর মধ্যে আসছে যে মানুষকে স্যাপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে কেন। তো এই ক্ষেত্রে তোমরা আজকে যে অ্যান্সারটা দিয়েছে এটা খুবই খারাপ, কেউই এটা অ্যান্সারটা লিখতে পারো নাই। তো জীবজগৎকে প্রতিটি জীবের দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করার জন্য মূলত জীবের শ্রেণীবিন্যাসটা করা হয়। সেক্ষেত্রে বিভিন্ন জীবের বৈশিষ্ট্যগতভাবে পারস্পরিক মিল অমিলের ভিত্তিতে জীবগুলোকে বিভিন্ন দল ও উপদলে সাজানো হয়। একটি প্রজাতির সকল জীবের মধ্যে মিল থাকবে সবচেয়ে বেশি। এখন হোমোস্যাপিয়েন্সের এদের বৈশিষ্ট্যটা কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে লিখতে হবে চওড়া ও খাড়া কপাল, খুলির হাড়টা কি হচ্ছে হোমোগণের অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা, বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত, এই লাইনটা লিখতে হবে তোমাদেরকে, না হলে মার্ক পাবে না। এইসব বৈশিষ্ট্যের কারণে মানুষ আর বৈশিষ্ট্যের অনুরূপ বলে মানুষের স্যাপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে হোমোস্যাপিয়েন্সের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ওদের চওড়া খাড়া কপাল থাকবে, খুলির হাড় থাকবে, মানে অন্যান্য প্রজাতির থেকে কি
পাতলা থাকবে এবং এটার বুদ্ধিবৃত্তিকভাবে এরা অনেক উন্নত হবে, এই জিনিসটা লিখতে হবে। এই কারণে মানুষকে এই স্যাপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী বলছে জীবের শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ কেন? কেন গুরুত্বপূর্ণ? তাহলে জীবের শ্রেণীবিন্যাস করা প্রয়োজন হচ্ছে কারণ শ্রেণীবিন্যাস জীব জগৎকে সহজে জানার একটি পদ্ধতি। জীবের জাতিজনিক বিভিন্ন তথ্য, জীবকুলের বিবর্তনিক ধারা নির্ণয় ও নতুন প্রজাতি শনাক্তকরণের জন্য শ্রেণীবিন্যাস প্রয়োজন। এছাড়া এই বিশাল জীব জগৎকে ভালোভাবে জানা, বোঝা, শেখার সুবিধার্থে প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণ, ব্যবহার করা প্রভৃতি ক্ষেত্রে জীবের শ্রেণীবিন্যাস অতি গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন হচ্ছে দৈব পরীক্ষা কি ব্যাখ্যা করো। তো দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে যখন কোনো ঘটনার বা পরীক্ষার সম্ভাব্য ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, তাকে দৈব পরীক্ষা বলে। উদাহরণ হচ্ছে একটি মুদ্রা নিক্ষেপ করা হলে হেড অথবা টেল আসতে পারে, কিন্তু মুদ্রাতে নিক্ষেপের পূর্ব মুহূর্তে বা আগে কি ঘটবে তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, তাহলে এটা একটি দৈব পরীক্ষা। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় বিজোড় ও মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে আমাদের বিজোড় ও মৌলিক সংখ্যা যদি দেখি, আমাদের বিজোড় হচ্ছে কোনটা 1 3 5 আর মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কি 3 5। তো আমাদেরকে অবশ্যই কি বলছে কি বিজোড় হইতে হবে মৌলিক হইতে হবে, তাহলে বিজোড় মৌলিক এই দুটো থেকে আমাদের নিই কমন হচ্ছে কি 3 এবং 5। তাহলে অনুকূল ফলাফল কয়টি? 2টি এবং সমগ্র ফলাফল তো 6টি, তাহলে 2/6, তাহলে आंसर হবে 1/3। এখন আমরা আমাদের সিকিউ সলভ বায়োলজি নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে কোশ্চেনটি দিয়েছে সেটা হচ্ছে যে পাউরুটিতে ব্যবহৃত যে অণুজীব সেটা হচ্ছে আমাদের এ, বি হচ্ছে এককোষী শৈবাল, আর সি হচ্ছে নতুন প্রজাতির ধান। তো ক কোশ্চেন বলছে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? খ বলছে লিলিয়াসকে দ্বিপদ নামকরণের যে জনক বলা হয় কেন? আর সি বলছে উদ্দীপকে সি এর নামকরণে তুমি কি ভূমিকা পালন করবে ব্যাখ্যা করো। আর পরবর্তীতে বলছে উদ্দীপকে এ বি থেকে উন্নত বিশ্লেষণ করো। তো আমরা যদি আলোচনা করি, প্রথমটা হচ্ছে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে আমাদের কপসিকাস সোলারিস, তোমরা এটা সুন্দর করে দিয়ে ফেলবা। পরবর্তীতে বলছে লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কেন? সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার সিস্টেমিকা নেচার গ্রন্থে বা সিস্টেমা নেচার গ্রন্থে প্রথম দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন এবং গণ প্রজাতির সংজ্ঞাটা উনিই প্রথম দেন। তিনি প্রথম এই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ প্রজাতির ধাপগুলো ব্যবহার করেন। তিনি সবকিছু আগে করছে, তাই ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। এখন পরবর্তীতে যেটা বলছে সেটা হচ্ছে উদ্দীপকে সি এর নামকরণে তুমি কি ভূমিকা পালন করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে আমাদের উন্নত প্রজাতির ধান, আর ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা। এই উদ্ভিদটির নামকরণে ক্যারোলাস লিনিয়াস প্রদত্ত দ্বিপদ নামকরণ পদ্ধতিটি আমরা কি করব? অনুসরণ করব। তার নিয়ম আমরা পদ্ধতিটি জানি। এক নম্বর হচ্ছে পদ্ধতিটি নিম্নরূপ নামকরণ অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহৃত হয়। অরাইজা অংশটি হচ্ছে গণনাম এবং স্যাটিভা হচ্ছে প্রজাতি নাম। এটি অনন্য নাম, এ নামে অন্য কোনো জীব নেই, সর্বজনীন এবং সকল ভাষায় এটি এভাবে ব্যবহৃত হবে। এই নামের প্রথম অংশের প্রথম অক্ষর হবে ও, বাকি অক্ষরগুলো ছোট হরফে হবে। কিন্তু প্রথম অক্ষরটা ওটা বড় হাতের হবে এবং দ্বিতীয় অংশ সবগুলো ছোট হাতের অক্ষর হবে, মানে প্রথম অংশে শুধু প্রথম অক্ষরটাই বড় হবে এবং বাকি সব ছোট হবে। মুদ্রণের সময় আবার ইটালিক অক্ষরে লিখতে হবে, যেমন অরাইজা স্যাটিভা। এটা তোমার ইতালিক অক্ষরটা বাঁকা হবে আর কি, এখানে এরকম হওয়া উচিত ছিল আর কি, বাঁকা ও আর ওয়াই জেড এ বাঁকা হবে আর কি, একটু বাঁকা ইতালিক অক্ষর। তারপর হচ্ছে যে হাতে লেখার সময় এখন নিচে অবশ্যই দাগ দিতে হবে আর কি, তোমরা তো পরীক্ষায় হাতে লিখবে তখন তোমাদেরকে অবশ্যই নিচে দাগ দিয়ে দিতে হবে। পরবর্তী হচ্ছে যে প্রথমে যে বিজ্ঞানী এর বিজ্ঞানসম্মত নাম দিয়েছেন তার নাম অনুযায়ী গৃহীত এবং ওই নামের শেষে বিজ্ঞানীর নামের সংক্ষিপ্ত রূপ যুক্ত হবে, যেমন অরাইজা স্যাটিভা এল, এখানে লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ। ধরো যদি আমাদের মাহাদি বা প্রত্যয় বা আমাদের মাঝহারুল তোমরা যদি কেউ দাও, তাহলে নাম শেষে তোমরা ধরো অরাইজা স্যাটিভা আবিষ্কার করছো, তো নিচে দিয়ে লিখবা কি বা সাইডে তোমাদের নাম লিখে দিবা, এম লিখে দিবা আর কি, কি লিখে দিবা এম, যদি তোমরা বিজ্ঞানী হও আর কি। পরবর্তীতে বলছে যে উদ্দীপকের এ বি থেকে উন্নত বিশ্লেষণ করতে বলছে আর কি। এখন আমাদের এ ও বি কি? আমাদের এ হচ্ছে ফানজাই, বি হচ্ছে প্রোটিস্টা। তো প্রোটিস্টা রাজ্যের জীবসমূহ হচ্ছে এককোষী, বহুকোষী, একক, কলোনিয়াল বা ফিলামেন্টাস। এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ, প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। এখন মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, অযৌন প্রজনন এবং কনজুগেশনের মাধ্যমে জীবনভিত্তিক
কিন্তু গঠনগতভাবে এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজননটা ঘটবে, এদের কখনো ভ্রূণ গঠিত হয় না। অন্যদিকে ফাঞ্জাইরা জন্য যদি আলোচনা করি, এরা স্থলজ মৃতজীবী পরজীবী, এদের দেহ এককোষী মাইসেলিয়াম দিয়ে গঠিত, এগুলোর নিউক্লিয়াস সুগঠিত, কোষপ্রাচীর কাইটিন নির্মিত, খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে, এদের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। উপযুক্ত রাজ্যদ্বয়ের বৈশিষ্ট্য পর্যালোচনা করে দেখা যায় ফাঞ্জাই রাজ্যের জীবসমূহের কার্যাবলী সম্পাদন প্রক্রিয়া নিমিত্তে অঙ্গসমূহের বিবর্তন বেশি ঘটছে, কার্যাবলীর বৃদ্ধির সাথে সাথে অঙ্গ বিকাশও ঘটেছে। এই কারণে বি অর্থাৎ প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত জীব অপেক্ষা এ ফাঞ্জাই রাজ্যের জীবসমূহ অধিক উন্নত। তো আমরা উপরে বৈশিষ্ট্য থেকে দেখলাম যে আসলে উন্নত হচ্ছে ফাঞ্জাই। তো এখন সিকিউ সলভ হায়ার ম্যাথে যদি যাই, এখানে উদ্দীপকটা দিছে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হয়েছে। আবার 2 নম্বরে একটা কোশ্চেন বলছে যে একটি থলেতে 7টি সাদা, 11টি নীল, 10টি লাল বল আছে, একটি বল দৈবভাবে কি নেওয়া হইল। এখন আমাকে জিজ্ঞেস করছে কি ম্যাথমেটিক শব্দটি সবগুলো বর্ণ একসাথে বাক্সে রেখে সেখান থেকে দৈবভাবে একটি বল নেওয়া হলে আমাদের বলছে সর্বর্ণ না হওয়ার সম্ভাবনা কত। পরবর্তী বলছে মুদ্রাটি নিক্ষেপের প্রবাবিলিটি অঙ্কন করে বর্জ্য 3 পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রতিস্থাপন না করে একটি করে পর্ব 3টি বল তুলে না হলে সবগুলো বল নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে প্রথমটা কোশ্চেনটা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে আর কি। তো ম্যাথমেটিক্সে আমাদের বর্ণ কয়টি আমরা দেখতে পাচ্ছি, ম্যাথমেটিক্সে আমাদের বর্ণ হচ্ছে কয়টি, ম্যাথমেটিক্সে বর্ণ হচ্ছে 11টি। কয়টি? 11টি বর্ণ টোটাল আমাদের। এখন এর মধ্যে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 1, এ আমাদের স্বরবর্ণ, তারপর হচ্ছে আমাদের এ স্বরবর্ণ, আই স্বরবর্ণ 3, এবার আমাদের ইও একটা স্বরবর্ণ, তাহলে 4টা। আমাদের স্বরবর্ণ কয়টি? 4টি। এখন আমাদের স্বরবর্ণ আসার সম্ভাবনা হচ্ছে 4/11। এখন স্বরবর্ণ না আসার সম্ভাবনা হচ্ছে আমাদের 1 থেকে বাদ দিতে হবে, 1 - 4/11। অ্যান্সার হিসাব করলে আমরা পাচ্ছি 7/11। তো এখন আমরা আমাদের পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে যে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, আমাদেরকে বলছে প্রবাবিলিটি অঙ্কন করে বড়জোর 3 হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো আমাদের প্রথম মুদ্রা, যেটা আমরা যদি চিন্তা করি মুদ্রা থেকে প্রথমে আমরা কি পাবো? প্রথমে পাবো হেড, তারপর সেটাতে পাবো আমরা একটা টেল পাবো। তারপর পরবর্তী মুদ্রায় আমরা এই হেড থেকে আমরা আবার একটা হেড পাবো, আবার এই হেড থেকে আমরা একটা কি পাবো? টেল পাবো। এখান থেকে আমরা একটা হেড পাবো, আবার এখান থেকে আমরা একটা কি পাবো? টেল পাবো। পরে আবার এই হেড থেকে আমরা একটা হেড পাবো, এই হেড থেকে আমরা একটা টেল পাবো, আবার এই টেল থেকে আমরা একটা হেড পাবো, আবার এই টেল থেকে আমরা একটা টেল পাবো। একইভাবে আমাদের এই হেড থেকে আমরা একটা কি পাবো? হেড পাবো, আবার এই হেড থেকে আমরা একটা কি পাবো? টেল পাবো। এটা থেকে আমরা একটা হেড পাবো, এটা থেকে আমরা একটা কি পাবো? টেল পাবো। তাহলে আমাদের নমুনা বিন্দু পাবো মোটামুটি 1 2 3 4 5 6 7, মানে একটা দুইটা, মানে চিন্তা করলে এখান থেকে একটা, এই 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মানে 8টা আমরা নমুনা বিন্দু পাবো। এখন নমুনা বিন্দুগুলো আমরা পরবর্তী পেজে লিখতেছি। প্রথমত আমাদের হেড 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 হেড, পরটা হবে হেড টেল হেড, এরপর একটা হচ্ছে হেড টেল টেল, এরপরে আসছে আমাদের টেল হেড হেড, তারপর হচ্ছে টেল হেড টেল, এরপর হচ্ছে টেল টেল টেল, আরেকটা হচ্ছে আমাদের টেল টেল হেড, আর আরেকটা হচ্ছে আমাদের হেড হেড টেল। তাহলে আমাদের মোটামুটি আমরা 8টা পাইছি। এখন কোশ্চেন বলছে বড়জোর 3 হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে বড়জোর 3 হেড পাওয়ার সম্ভাবনার অনুকূল ফলাফল হবে বড়জোর 3 হেড এবং বাকি যা আছে এর সবগুলা। তাহলে অনুকূল ফলাফল হবে আমাদের কয়টি? অনুকূল ফলাফল হবে আমাদের 8টি, আর আমাদের সমগ্র ফলাফল কয়টি? 8টি। তাহলে সম্ভাবনা হবে 8/8, তাহলে কত? 1। তাহলে অ্যান্সার হবে কত? 1। পরবর্তী কোশ্চেন বলছে একটি থলেতে 7টি সাদা, 11টি নীল, 10টি লাল বল আছে, একটি বল দৈবভাবে নেওয়া হলো। এখন প্রতিস্থাপন না করে পরপর যদি আমি তুলি তাহলে সবগুলো বল কি নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের টোটাল বল কয়টি? আমরা দেখতে পাচ্ছি টোটাল বল হচ্ছে 7 + 11 যোগ হচ্ছে 10, তাহলে টোটাল বল হচ্ছে 28টি। কয়টি? 28টি। এখন প্রতিস্থাপন না করে যদি প্রথম বলটা আমি তুলি, ওইটা হবে কি নীল হওয়ার সম্ভাবনা কত? নীল কয়টা? আমাদের 11টা। কয়টি? 11টা। তাহলে ওইটার সম্ভাবনা হবে কত? প্রথমে 11/28।
এখন এরপর যদি আমি আরেকটা তুলি তখন তো আমাদের নীল বল একটা কমে যাবে না, আবার আমাদের মূল বল থেকে একটা কমে যাবে, তখন পরবর্তীতে আরেকটা তুললে সেটা হবে আমাদের 10/27। এবার আমি আবার আরেকটা তুলছি, তখন সেটা হবে কি আমাদের 9/26। এখন আমাকে বলছে যে সম্ভাবনাটা কত, তো আমি তো টোটাল সম্ভাবনা বের করতে হবে। তো টোটাল সম্ভাবনা হবে আমার, আমি পাইছি প্রথমে 11/28, তারপরে 10/27, আরেকটা পাইছি 9/26। এটা যদি আমি গুণ করি আমি পাবো হচ্ছে 55/1092। তাহলে এর মাধ্যমে আমাদের সলভ ক্লাস 2 শেষ হলো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।